Miss Assalamu alaikum. Good morning, students. How are you? I'm fine, Miss. Thank you. Good to hear. Please take your seat. Students, আজকে আমরা সপ্তম অধ্যায়ের সবচেয়ে মজার বিষয়টি শিখব। তোমরা কি বলতে পারবে আজকে আমাদের টপিক কি হতে পারে? নো আইডিয়া? আচ্ছা, আজকে আমরা শিখতে চলেছি জারণ বিজারণ। তো আজকে আমাদের টপিক হতে চলেছে জারণ বিজারণ। আমরা কি কেউ জানি জারণ বিজারণ বিক্রিয়া কাকে বলে? ওকে, যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো পদার্থ ইলেকট্রন ত্যাগ এবং কোনো পদার্থ ইলেকট্রন গ্রহণ করে সেই সামগ্রিক প্রক্রিয়াটিকে আমরা একত্রে জারণ বিজারণ বিক্রিয়া বলি। এখন প্রশ্ন হচ্ছে জারণ বা বিজারণ কি? আমরা তো তাই জানি না, তাই না? তো জারণ বিক্রিয়া কাকে বলে এটা যদি আমরা শিখতে চাই, প্রথমে একটু আমরা খেয়াল করব, সেটা হচ্ছে যে জারণ বিক্রিয়ায় সর্বদা ইলেকট্রন ত্যাগ করা হয় এবং বিজারণ বিক্রিয়ায় সর্বদা ইলেকট্রন গ্রহণ করা হয়। অর্থাৎ আমাদের জারণ বিক্রিয়াটা কিছুটা এমন হয়। আশা করি আমরা সংজ্ঞাটা কিছুটা বুঝতে শুরু করেছি। তাহলে যে রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রন ত্যাগ করা হবে, অর্থাৎ এর ধনাত্মক চার্জের পরিমাণ বৃদ্ধি পাবে এবং ঋণাত্মক চার্জের পরিমাণ হ্রাস পাবে, সেই বিক্রিয়াটিকে আমরা জারণ বিক্রিয়া বলবো। এবং অপর প্রান্তে যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো পদার্থ ইলেকট্রন গ্রহণ করবে, অর্থাৎ নিজের ঋণাত্মক চার্জের পরিমাণ বৃদ্ধি করবে এবং ধনাত্মক চার্জের পরিমাণ হ্রাস করবে, সেই বিক্রিয়াকে আমরা বিজারণ বিক্রিয়া বলবো। এখন আমরা যদি একটু খেয়াল করি, জারণ বিক্রিয়ায় অর্থাৎ যারা ইলেকট্রন ত্যাগ করে সেই বিক্রিয়াগুলোকে আমরা বিজারক পদার্থ বলে থাকি। এবং যে পদার্থগুলো বিজারণ সম্পন্ন করে তাদেরকে আমরা জারক পদার্থ বলে থাকি। আশা করি জারণ এবং বিজারণ প্রক্রিয়াটা কি সেটা আমরা কিছুটা হলেও বুঝতে শুরু করেছি। ধরো আমি যদি তোমাদেরকে একটু উদাহরণ দিই, তোমরা হয়তো আরো ভালো বুঝতে পারবে। ধরো একজন বন্ধু তার অপর বন্ধুকে টাকা ধার দিল, অর্থাৎ তিনি টাকা হারালেন। এখানে টাকাকে যদি আমরা ইলেকট্রনের সাথে কম্পেয়ার করি, তাহলে সে ব্যক্তি নিজের ইলেকট্রন হারালেন, অর্থাৎ তিনি জারিত হলেন। অপর প্রান্তে যে বন্ধু তার ধার গ্রহণ করলেন, সে বন্ধুর ক্ষেত্রে কি হলো, তার ইলেকট্রনের সংখ্যা বৃদ্ধি পেল, অর্থাৎ তিনি বিজারিত হলেন। এখন একত্রে দেখো, কেউ যদি দান না করে কেউ কিন্তু গ্রহণ করতে পারছে না। সে বন্ধু যদি তার অপর বন্ধুকে ধার না দিত, তাহলে কি সে টাকা পেত? পেত না। ঠিক একইভাবে জারণ বিজারণ প্রক্রিয়াটা যখন একত্রে সম্পন্ন হয়, একজন ইলেকট্রন ত্যাগ করবে এবং অপরজন কি করবে, সে ইলেকট্রন গ্রহণ করবে। এবং যখনই প্রক্রিয়াটা একত্রে সম্পন্ন হবে, আমরা তখনই কেবল তাকে জারণ বিজারণ বিক্রিয়া বলতে পারবো। তোমরা কি বুঝতে পেরেছো? জি, মিস। আচ্ছা, আমরা যদি এখন একটু খেয়াল করি, এখন জারণ বিজারণ বিক্রিয়া যদি আমরা বিক্রিয়ার মাধ্যমে বুঝতে শিখি, তার আগে আরো কিছু জিনিস আমাদের শিখতে হবে। তো প্রথমে আমাদের জানা প্রয়োজন তিনটি জিনিস। এই তিনটি জিনিস যদি আমরা মনে রাখতে পারি, জারণ বিজারণ বিক্রিয়া যখন আমরা আইডেন্টিফাই করব, আমাদের কাছে অনেক সহজ লাগবে। তো প্রথমে আমাদের জানা প্রয়োজন সেই মৌল বা যে পরমাণু আছে তার জারণ মান কত, অর্থাৎ আমাদের জানতে হবে জারণ মান। দ্বিতীয়ত আমাদের জানতে হবে যে সকল মুক্ত মৌলের জারণ মান শূন্য ধরা হয়। অর্থাৎ আমি যদি এখানে হাইড্রোজেন, ক্লোরিন, ব্রোমিন
যাই ধরি না কেন এটার সামগ্রিক যে চার্জ বা আধান ধরা হবে সেটা হবে শূন্য। অর্থাৎ আমরা যদি কোনো মুক্তমৌল বিক্রিয়া দেখি সরাসরি আমরা সেটাকে তার জারণ মান শূন্য হিসেবে ধরে নিব। অর্থাৎ মুক্তমৌলের জারণ মান শূন্য। 3 নম্বরে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে একটি যৌগের সামগ্রিক আধান বা চার্জ শূন্য ধরা হয়। অর্থাৎ এখন আমি যদি একটা যৌগ নেই, অঙ্কন তুমি দাঁড়াও, বলো তো এই যৌগের সামগ্রিক আধান বা চার্জ কত হবে? বসো, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো এখন আমরা একটা বিক্রিয়া দেখি। তো তোমাদের বহুল পরিচিত লবণ বা সোডিয়াম ক্লোরাইড দিয়ে চলো শিখে নেই। তো আমরা কি জানি বিক্রিয়াটা হচ্ছে কিছুটা এরকম। যেহেতু এখানে সমতা হয়নি সেহেতু আমরা এখানে সমতা যদি করি তাহলে বিক্রিয়াটা হবে কিছুটা এরকম। এখন একটু খেয়াল করো, আমরা একটু আগে কি শিখেছি যে সকল মুক্তমৌলের জারণ মান কত ধরা হয়? গুড। তাহলে আদি তুমি বলো এখানে আমরা সোডিয়ামের জারণ মান কত ধরবো? শূন্য, যেহেতু এটা মুক্ত। গুড, বসো। ক্লোরিনেরও কিন্তু একইভাবে শূন্য হবে। কিন্তু একটু আগে আমরা আরেকটা বিষয় শিখেছি যে যৌগের সামগ্রিক আধান বা চার্জ ধরা হয় কত? শূন্য। তাহলে আমরা জানি যে সোডিয়ামের যে জারণ মান সেটা নরমালি কত ধরা হয়? +1। তাহলে সোডিয়ামের কিন্তু জারণ মান +1, এটা আমরা জানি। ক্লোরিনের জারণ মান -1। -1। তাহলে দেখো আমরা যখন সোডিয়াম এবং ক্লোরিন নিচ্ছি তখন এরা একে অপরের সাথে যোগ করার মাধ্যমে আমরা যখন এগুলোকে যুক্ত করব এদের যে সামগ্রিক আধান বা চার্জ আলটিমেটলি কি শূন্যই হচ্ছে। এখন আমরা যদি একটু খেয়াল করি যে জারণের সংজ্ঞা এবং বিজারণের সংজ্ঞা অনুযায়ী এখানে সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা কি কমেছে না বেড়েছে বলো তো? হয়নি, এখানে ইলেকট্রন সংখ্যা বাড়েনি বরং কমেছে। দেখো সোডিয়ামের কিন্তু শূন্য ছিল, সে একটা দান করার পরে, অর্থাৎ আমরা কি জানি সোডিয়ামের যে পারমাণবিক সংখ্যা সেটা কত? সোডিয়ামের হচ্ছে 11। এখন সোডিয়ামের যদি আমাদের পারমাণবিক সংখ্যা 11 হয়, সে যখন একটা ইলেকট্রন দান করে তখনই কেবল সোডিয়াম প্লাসে পরিণত হতে পারে। তাহলে দেখো এখানে কিন্তু এর সোডিয়ামের যে জারণ মান সেটা কিন্তু কমেছে, ইলেকট্রন কিন্তু সে দান করেছে ফলে তার ইলেকট্রনের সংখ্যা কিন্তু কমেছে, এখানে বাড়েনি। অপর প্রান্তে ক্লোরিন যদি আমরা একটু দেখি, বলো তো ক্লোরিনের যে ইলেকট্রন সংখ্যা সেটা কি বৃদ্ধি পেয়েছে না কমেছে? বৃদ্ধি পেয়েছে। গুড। তাহলে এখানে আমরা দেখছি যে ক্লোরিনের ক্ষেত্রে ইলেকট্রনের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এখন সংজ্ঞা অনুযায়ী যে ইলেকট্রন দান করে তার বিক্রিয়াকে আমরা জারণ বিক্রিয়া বলতে পারবো, এবং সংজ্ঞা অনুযায়ী যে ইলেকট্রন গ্রহণ করে সেই বিক্রিয়াকে আমরা বিজারণ বিক্রিয়া বলতে পারবো। তাহলে দেখো সোডিয়াম যেহেতু একটা দান করেছে এবং ক্লোরিন একটা গ্রহণ করেছে, তাই সোডিয়ামের ক্ষেত্রে আমরা কোন বিক্রিয়া বলতে পারবো? জারণ। হ্যাঁ, তাহলে সোডিয়ামের ক্ষেত্রে আমরা বলতে পারবো জারণ বিক্রিয়া, এবং ক্লোরিনের ক্ষেত্রে আমরা বলতে পারবো বিজারণ বিক্রিয়া। এখন আমরা যদি একটু খেয়াল করি, এটার সামগ্রিক চার্জ যখন শূন্য ছিল মুক্ত মৌলের, সেটা একটা দান করে +1 হয়েছে। ক্লোরিনের যখন শূন্য ছিল সে একটা গ্রহণ করে -1 হয়েছে, এবং এইভাবে একটা আদান এবং একটা প্রদানের মাধ্যমে এই যে জারণ বিজারণ প্রক্রিয়াটা একত্রে সম্পন্ন হলো, এই সম্পূর্ণ প্রক্রিয়াটাকে আমরা একত্রে জারণ বিজারণ প্রক্রিয়া বলে থাকি। মিস, আমার একটি প্রশ্ন আছে। দাঁড়াও, সোডিয়ামই কেন ত্যাগ করলো আর ক্লোরিনই কেন গ্রহণ করলো? বসো। আমরা সবাই কি জানি, দেখো সোডিয়ামের
যে পারমাণবিক সংখ্যা সেটা হচ্ছে 11, অর্থাৎ তার শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে? একটা। আমরা কি জানি সকল মৌল বা পরমাণু কি করতে চায়? তার অষ্টক পূরণ করতে চায়। এখন দেখো এই একটা ইলেকট্রন অবশিষ্ট থাকার কারণে কিন্তু সোডিয়ামের অষ্টক পূরণ হয় না। এবং এবং ক্লোরিনের ক্ষেত্রে আমরা কি জানি 17, এর শেষ কক্ষপথে থাকে হচ্ছে 7টা। এখন দেখো একজনের একটা বেশি থাকে এবং একজনের একটা কম থাকে। তো দেখো ওর পক্ষে অষ্টক পূরণ করার জন্য একটা দান করা সহজ নাকি গ্রহণ করা সহজ? দান করা সহজ। সেই জন্যই সোডিয়াম একটা দান করে দিয়ে সোডিয়াম প্লাস হয়ে যায়, এবং ক্লোরিনের পক্ষেও একটা গ্রহণ করা সহজ হয় একটা দান করার চেয়ে, মানে 7টা দান করার চেয়ে। সেই জন্যই ক্লোরিন মূলত ইলেকট্রন গ্রহণ করে আর আমাদের সোডিয়াম হচ্ছে ইলেকট্রন ত্যাগ করে। তুমি কি বুঝতে পেরেছো? ইয়েস মিস। আচ্ছা, এখন আমরা যদি পরীক্ষার প্রশ্নের দিকে একটু তাকাই তাহলে আমাদের বহুল পরিচিত একটি প্রশ্ন আমরা নজরে দেখতে পারবো। সেটি হচ্ছে জারণ বিজারণ একটি আমরা কি এটা বুঝতে পারছি যে জারণ বিজারণ বিক্রিয়াকে একত্রে কেন যুগপৎ বিক্রিয়া বলা হয়? মিস, আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ, তুমি দাঁড়াও। মিস, যুগপৎ অর্থ কি? মানে এখানে জারণ বিজারণ যুগপৎ বিক্রিয়া বলতে কি বোঝানো হয়েছে? দেখো, জারণ বিজারণ একটি যুগপৎ বিক্রিয়া। আমরা ইতিমধ্যে জেনেছি যে জারণ কিন্তু একা সংঘটিত হতে পারে না এবং বিজারণ কিন্তু একা সংঘটিত হতে পারে না। আমরা যদি সোডিয়াম ক্লোরাইডের দিকে আবার একটু তাকাই, দেখো এখানে দেখো সোডিয়ামের কিন্তু একা জারণ ঘটেছিল এবং ক্লোরিনের কিন্তু একা বিজারণ ঘটেছিল। জি। অর্থাৎ একটি বিক্রিয়াতে কিন্তু কখনোই একা জারণ কিংবা একা বিজারণ সম্পন্ন হতে পারে না। একটা বিক্রিয়ায় জারণ এবং বিজারণ বিক্রিয়া একত্রেই সম্পন্ন হবে, অন্যথায় এই জারণ বিজারণ বিক্রিয়ার মাধ্যমে কিন্তু কোনো যৌগ গঠিত হতে পারবে না। কেন? দেখো একটু খেয়াল করে, সোডিয়াম যদি ত্যাগ করে জারণ বিক্রিয়া ঘটায় তাহলে তার ত্যাগ করা যে ইলেকট্রন, সেই ইলেকট্রন কোথায় যাবে? অবশ্যই সেটা একজনের গ্রহণ করতে হবে, এবং সেই ইলেকট্রন যখন অন্য একটা মৌল গ্রহণ করবে তখন তার এমনিতেই কিন্তু বিজারণ বিক্রিয়া সম্পন্ন হয়ে যাচ্ছে। সেই কারণেই আমরা জারণ বিজারণ বিক্রিয়াকে কিন্তু একটি যুগপৎ বিক্রিয়া বলি। যুগপৎ বিক্রিয়া মানে কি? একসাথে দুটি জিনিস একত্রে সম্পন্ন হবে, তাই তো? সেই কারণেই মূলত আমরা জারণ বিজারণ বিক্রিয়াকে একটি যুগপৎ বিক্রিয়া হিসেবে গণ্য করে থাকি। তুমি বুঝতে পেরেছো? জি মিস। বসো। তো ক্লাস জারণ বিজারণ বিক্রিয়ার অনেকটাই আমরা শিখেছি। এখন তোমাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করো। মিস আমার একটা প্রশ্ন ছিল। দাঁড়াও। মিস এই জারণ বিজারণের কি কোনো প্রকারভেদ রয়েছে? হ্যাঁ, জারণ বিজারণ বিক্রিয়া কিন্তু প্রকারভেদ রয়েছে। তুমি একটা সুন্দর প্রশ্ন করেছো। জারণ বিজারণ বিক্রিয়া মূলত 4 ভাগে বিভক্ত। কয় ভাগে বিভক্ত? 4 ভাগে। দেখো, প্রথমটা হচ্ছে সংযোজন বিক্রিয়া। নাম্বার 2 হচ্ছে বিয়োজন বিক্রিয়া। নাম্বার 3 প্রতিস্থাপন বিক্রিয়া। নাম্বার 4 দহন বিক্রিয়া। এখন সংযোজন বিক্রিয়া, বিয়োজন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া, দহন বিক্রিয়া যখন আমরা দেখব তখন আমরা সেটাকে একত্রে জারণ বিজারণ বিক্রিয়া বলতে পারবো। দেখো, এটা আমাদের আলোচনার আরেকদিন করা হবে। তো আজকে আমরা জাস্ট একটু ধারণা নেই যে সংযোজন বিক্রিয়া কি।
সংযোজন বিক্রিয়া হচ্ছে যখন একাধিক মৌল বা একাধিক মৌল একত্রে একটি যৌগ তৈরি করবে, ঠিক আছে, তখন আমরা সেটিকে সংযোজন বিক্রিয়া বলতে পারবো। বা একাধিক মৌল হতে পারে, যৌগ হতে পারে, সেখানে কোনো সমস্যা নেই। কিন্তু বিয়োজন বিক্রিয়ায় কি হয়, সেটা ঠিক উল্টাটা হয়। সেখানে কোনো যৌগ বা কোনো যৌগ কি হয়, সেটা ভেঙে গিয়ে একাধিক মৌল রূপান্তরিত হতে পারে, আবার একাধিক যৌগ রূপান্তরিত হতে পারে। অপরদিকে প্রতিস্থাপন বিক্রিয়ায় কি হয়, একটা কম সক্রিয় মৌলকে একটা অধিক সক্রিয় মৌল প্রতিস্থাপিত করে দেয়। অর্থাৎ মনে করো যে আমরা যদি জিঙ্ক প্লাস সালফিউরিক অ্যাসিডের কথা বলি, দেখো এখানে এটা বিক্রিয়া করে তৈরি করা হচ্ছে দেখো এখানে কিন্তু জিঙ্ক এই হাইড্রোজেনের থেকে অধিক সক্রিয়, সেই কারণে এই সালফেটের সাথে যে গিয়ে জিঙ্ক যুক্ত হয় এবং হাইড্রোজেন সে জিঙ্কের জায়গার মতো দেখো দেখাচ্ছে। যখন জিঙ্ক প্রথমে আলাদা ছিল, এখন দেখো হাইড্রোজেন আলাদা আছে। জিঙ্ক কার জায়গা দখল করেছে, হাইড্রোজেনের, ঠিক আছে। আর দহন বিক্রিয়া হচ্ছে কোনো মৌল বা যৌগ যদি তুমি মনে করো অক্সিজেনের সাথে বিক্রিয়া করছে, সেই মৌলকে বা যৌগকে আমরা বলতে পারবো হচ্ছে দহন বিক্রিয়া। তো তুমি বসো। তো ক্লাস আজকে আমরা এ পর্যন্তই জারণ বিজারণ নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা অনেক কিছু বুঝতে পেরেছো, বা কারো যদি কোনো প্রশ্ন থাকে আমরা আগামীতে সমাধান করার চেষ্টা করব। তো আজকের ক্লাসটা এ পর্যন্তই ছিল। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।